দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার।
সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আজকের পর্বের বিষয় উন্নত ও আধুনিক প্রযুক্তিতে বীজতলা পরিচর্যা। এ বিষয়ে আলোকপাত করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর কিঙ্কর সাহা, রাজ্য কীটতত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার, এবং সমস্ত কৃষক বন্ধু যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। বীজতলা এবং এই বীজ বা চারা গাছ, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ফসলের ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। তো যদি একটু বলেন যে বিজ্ঞান ভিত্তিকভাবে সুস্থ সবল নিরোগ চারা তৈরি করার পদ্ধতিগুলি কি কি?
যে কোনো চাষের ক্ষেত্রেই উন্নত বীজ ও চারা হলো সুস্থ সঠিক ফলনের চাবিকাঠি। একটি শিশুকে ঠিকমতো যদি আমরা লালন পালন করি তাহলে সে যেমন সুস্থ সবল মানুষ হিসেবে গড়ে ওঠে, তেমনি উন্নত বীজ ও সঠিক প্রযুক্তিতে যদি আমরা চারা তৈরি করি তাহলে ফলন এবং মানে আমাদের বিশেষ করে কৃষক বন্ধুদের মুখে অনেকটা চওড়া হাসি ফুটবে, কেননা তাতে ফলন অনেকটাই বৃদ্ধি পাবে। তো সেই জায়গাটা যদি আমরা ঠিকঠাক করি, সুস্থ সবল যে নিরুক চারা তৈরি করার জন্য কতগুলি ধাপে ধাপে জিনিস আমাদের প্রয়োগ করতে হবে এবং আমাদের জানতে হবে কিভাবে আমরা সুস্থ সবল বীজতলা তৈরি করব। সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে বীজতলার একটা উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। মানে কি ধরনের বীজতলা, কি ধরনের বীজতলা হবে? যেমন আমরা সবসময় যে বীজতলা তৈরি করতে গেলে একটু উঁচু জমি, তারপর ভালো জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে এবং সেখানে জৈব পদার্থযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি যার পিএইচ থাকবে মোটামুটি 7 বা 7.5 পর্যন্ত, সেটা হচ্ছে আদর্শ বীজতলা সেই জায়গা, সেই মাটিটা। এবং সেখানে খুব বেশি পরিমাণে বেলে বা এঁটেল মাটি যদি থাকে সেখানে জৈব সার প্রয়োগ করে সেখানে বীজতলাটাকে উপযুক্ত করে নিতে হবে। এবং খোলামেলা যে জায়গাটা থাকবে, যেখানে সবসময় রোদ আলো বাতাস সবসময় থাকবে। এবং সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে কোনো বীজতলা তৈরি করতে হলে চাষির বাড়ির কাছাকাছি যাতে থাকে, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কৃষক বন্ধু সেই জায়গা থেকে সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা হলে সেটা পরিচর্যাটা যাওয়া আসার পথে সবসময় দেখতে পাবে, এটা কোনো রকম অসুবিধা হলে সেটা বুঝতে পারবে। এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে বীজতলা সবসময় পূর্ব পশ্চিমে থাকাটা দরকার এবং চারাটা হবে উত্তর দক্ষিণে থাকলে তাহলে সেখানে আলো বাতাস খেলবে এবং সেই বীজতলার চারা খুব ভালো হবে। এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলছেন, এটা কি সূর্যের জন্য? সূর্যের জন্য বাতাসের জন্য উত্তর দক্ষিণে থাকলে আলো বাতাসটা বেশি খেলে। আচ্ছা, ওই জন্য আমরা বলি যে উত্তর দক্ষিণে থাকতে হবে। যেমন এই ক্ষেত্রে কেন বলি তার কিছু কারণও আছে। যেমন আমাদের একটা যে ধানের ক্ষেত্রে যেমন বাদামি শোষক পোকা, বাদামি শোষক পোকা সাধারণত জলের কাছাকাছি থাকে। যদি আমরা বীজতলা যদি তৈরি করি সেখানে যদি উত্তর দক্ষিণে না তৈরি করে যদি অন্য কোনো সাইড করে তৈরি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আলো বাতাসটা বেশি পাবে না, তাহলে সেক্ষেত্রে এই বাদামি শোষক পোকার আক্রমণটা বেশি হবে। তাছাড়াও বীজতলাটা প্রস্তুতি সেটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে। কীরকমভাবে? যখন বীজতলা তৈরি করব সেই জমিটা 1.5 থেকে 2 ফুট পর্যন্ত গভীরভাবে চাষ করতে হবে। এবং সেখানে যদি কোনো পাথর বা অন্যান্য শক্ত কোনো জিনিস থাকে বা আগাছা যদি থাকে, আগের যে সমস্ত চাষ হয়েছিল তার যদি কোনো আগাছা থাকে সেটাকে একদম পরিষ্কার করে তুলে নিতে হবে এবং নির্মূল করতে হবে। তার সঙ্গে সঙ্গে মাটিকে মোটামুটি ভালো করে রোদ খাওয়াতে হবে বা একটু ডিপ প্লাইং করে। তাছাড়া আমরা চিন্তা করতে হবে যে মাটিটা যেন মিহি হয়, মিহি হলে সেই অঙ্কুর উদ্গমটা খুব ভালো হবে। এবং সেই বীজতলাতে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে, এই জায়গাটা তৈরি করতে হবে। এবং মূল জমি থেকেও বীজতলাটা কাছাকাছি থাকবে, তাহলে বীজতলা থেকে চারা ভেঙে সঙ্গে সঙ্গে মূল জমিতে নিয়ে যেতে পারবো। এবং বীজতলার চারদিকটা যেন একটু উঁচু থাকে, একটু সাইড করে, যাতে জল যাতে জমে না থাকে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। আর সেক্ষেত্রে যদি সবজির বীজতলা তৈরি করে তাহলে সেক্ষেত্রে থাকবে যে কচ্ছপের পিঠের মতো, উপরটা একটু উঁচু থাকবে, তারপর মানে সাইডে নিচু হয়ে যাবে। এবং বীজতলা আরেকটা জিনিস যে যেমন তেমনভাবে তৈরি করলে হবে না, এক হচ্ছে একটা পরিমাপ থাকবে যে 1 মিটার বা 1.5 মিটার চওড়া হবে এবং 3 থেকে 3.5 মিটার লম্বা হবে। তাহলে সেই জায়গাটাতে বীজতলার ম্যানেজমেন্ট করে, যদি একটা যদি 10 মিটার বাই 10 মিটার যদি করে তাহলে সে মাঝামাঝি জায়গাতে যেতে পারবে না। যদি কোনো বীজতলাতে যদি কোনো রকমের অসুবিধা হয়, কোনো রোগ পোকার আক্রমণ হয়, তাহলে সে ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারবে না। তার জন্য আমরা বলছি যে 1.5 মিটার ম্যাক্সিমাম, 1 মিটার থেকে 1.25 মিটার হলে খুব ভালো, 1.5 মিটার যদি হয় ম্যাক্সিমাম 1.5 মিটার, আর লম্বাটা হবে 3 থেকে 3.5 মিটার পর্যন্ত লম্বা করতে হবে। লম্বাই বেশি হতে পারে, লম্বা বেশি, চওড়া বেশি হবে না। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হচ্ছে বীজ তলা শোধন এবং সার প্রয়োগ করতে হবে। শুধু বীজ শোধন করলেই হবে না, কিন্তু আমরা সবসময় বলি যে সুস্থ সবল চারা পাওয়ার জন্য কিন্তু বীজ শোধন যেমন জরুরি, তেমনি যেহেতু আমাদের রোগ পোকার আতুরঘর হচ্ছে সেই বীজতলাটাই, সেখানে কিন্তু অনেক ধরনের জীবাণু থাকে, তাহলে সেই বীজতলার মাটিটাকেও শোধন করতে হবে। সেটা কীভাবে করব? যেমন আমাদের কৃষক বন্ধুদের সুবিধার জন্য যেখানে মানে আবহাওয়া পরিবেশ সময় সামর্থ্যের সঙ্গে খাপ খাবে সেই রকম বীজতলা আমরা তৈরি করবে। এবং সেই জায়গাতে আমরা কিছু কিছু ক্ষেত্রে গরমের সময়টাতে বীজতলাটাকে মোটামুটি চাষ দিয়ে নিতে হবে। তাহলে কী হবে? 38 ডিগ্রি টেম্পারেচার যদি থাকে তাহলে মাটির সঙ্গে যে সমস্ত ক্ষতিকারক জীবাণু আছে, তাহলে আমরা যদি রোদ খাওয়াই ভালো করে তাহলে সেই জায়গাতে কিন্তু আমাদের এই যে জীবাণুগুলো যেগুলি ক্ষতিকারক জীবাণু সেগুলো নষ্ট হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি যে
এই বীজতলা তৈরি করে দরকার হলে আমরা পলিথিন শিট দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, ঢেকে দিলে সেই ক্ষেত্রে যে সমস্ত জীবাণুগুলো আছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এইটা একটা হবে। আর দেখা যাবে যে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা পলিথিন দিয়ে ঢাকতে পারবো না, যদি এখন মানে জমির বড়ই অভাব, কৃষক বন্ধুরা জমি ফেলে রাখে না, কারো এক জমিতে 4টে চাষ, ক্রপিং ইন্টেন্সিটি অনেক বেশি, 4টে 5টা এরকম ফসল তুলছে, সেই জায়গাতে কিন্তু জমি ফেলে রাখে না। সেই জায়গাতে জমির উর্বরতা শক্তি বাড়ার জন্য আমরা বিভিন্ন রকম ধইঞ্চা বা এরকম কিছু জীবাণু সার প্রয়োগ করব সেই ক্ষেত্রে। এবং বীজতলাতে যেমন কি মাটিটা ঢেকে রাখলে তো বীজতলাটা শোধন হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে মাটি পলিথিন দিয়ে ঢেকে রাখার আগে আমরা ইচ্ছে করলে বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিসও প্রয়োগ করতে। সেক্ষেত্রে ধরুন 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড জলের সঙ্গে গুলে নিয়ে সেটা বীজতলাতে যদি আমরা ঢেলে দিই, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো আমাদের যে সমস্ত জীবাণুগুলো আছে, মানে মাটিতে অনেক বন্ধু জীবাণু যেমন আছে, তোমার ক্ষতিকারক জীবাণু অনেক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রাসায়নিকগুলি যে কপার অক্সিক্লোরাইড দিয়ে আমরা বীজতলাও শোধন করতে পারি। অনেকের ধারণা যে বীজতলা শোধনের দরকার নেই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, সেটা করতেই হবে। এবং সেই ক্ষেত্রে বীজতলাতে অনেকের ধারণা, অনেক কৃষক বন্ধুরা বলে যে ওখানে কোনো মানে রাসায়নিক সার দেওয়ার দরকার নেই, কিন্তু রাসায়নিক সার দিতে হবে সঙ্গে। আমরা রাসায়নিক সার যেমন যদি ওই যে এটা বলেছিলাম 1 মিটার বা 3 মিটার হলে সেখানে যদি 20 কেজির মতো জৈব সার, যেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, সেটা কম্পোস্ট সার হতে পারে, সঙ্গে মোটামুটিভাবে 150 থেকে 200 গ্রাম যেটা ট্রাইকোডার্মা ভিরিডি বা ট্রাইকোডার্মা হার্জিনিয়াম বা 150 থেকে 200 গ্রামের মতো সিউডোমোনাস ফ্লোরিসেন্স, এই সমস্ত জীবাণুগুলি, জৈব জীবাণু, সেগুলি কিন্তু আমরা প্রয়োগ করলে আমাদের বীজের যে স্বাস্থ্য, মানে চারার যে স্বাস্থ্য, খুব সবল সুস্থ যদি চারা হয় তাহলে তার ফলন অবশ্যই বেশি হতে বাধ্য। এই একটা জায়গাতে যদি আমরা যদি ঠিকঠাক পরিচর্যা করি তাহলে কিন্তু ফলন অনেক 20% বীজ যদি মানে সুস্থ সবল যদি চারা তৈরি করি তাহলে কিন্তু 20% প্রোডাকশন আমরা অনেক বাড়াতে পারি, এই শুধু এই টেকনিকটাই যদি আমরা প্রয়োগ করি। কৃষক বন্ধুরা তো নিজে হাতে কিছু টেকনিক প্রয়োগ করবেন এই তাদের চাষের উন্নতির জন্য। তো আপনি যেমন মাটি শোধনের কথা বললেন, তেমন যদি বীজ শোধনের কথা একটু বলেন যে কৃষক বন্ধুরা নিজে হাতে কিভাবে করবেন? বীজ শোধন সাধারণত যেমন বীজের মাধ্যমে বেশিরভাগ রোগটাই কিন্তু থাকে বেশি, সেই ক্ষেত্রে আমরা রোগনাশক ব্যবহার করব। যেমন কি ব্যবহার করতে পারি? কার্বেন্ডাজিম প্লাস ম্যাঙ্কোজেব, এটা একসঙ্গে পাওয়া যায়, মিক্সড রেডি মিক্স 1.5 গ্রাম প্রতি লিটার জলে। যে সমস্ত জমিতে আমরা বলছিলাম যে ধানের ক্ষেত্রে যে সমস্ত জায়গাতে বাদামি শোষক পোকা বা শ্যামা পোকার আক্রমণ হয়, সেই জমিতে বারবার বাদামি শোষক পোকা বা শ্যামা পোকা হতেই পারে, হবেই। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই সমস্ত যে শোষক পোকা নাশকের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক দিয়ে আমরা এই বীজকে শোধন করতে পারি, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে সেই কীটনাশকগুলি কি হবে, সেই শোষক পোকার জন্য হতে পারে ইমিডাক্লোরপিড, তারপরে প্রোফেনোফস, ইটোপ্যানফ্লক্স, এই জাতীয় রাসায়নিক কীটনাশক দিয়ে আমরা বীজটাকে শোধন করে মানে 3 থেকে 3.5 ঘন্টার মতো বীজটাকে ডুবিয়ে রেখে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে তারপরে এটাকে ছায়াতে এটাকে শুকিয়ে নিতে, রোদে কিন্তু শুকালে চলবে না, তাহলে কিন্তু আমাদের রাসায়নিক কীটনাশকের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। ছায়াতে দরকার হলে ফ্যানের হাওয়া থাকলো বা এমনি যদি ছায়ার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু এমনিতেই শুকিয়ে যাবে, সেইটা একটা করতে পারি। তাছাড়া বিভিন্ন ধরনের পদ্ধতি আছে বীজ শোধন, অনেকে শুকনো বীজ শোধন করে, সেই ক্ষেত্রে যতটা পরিমাণ শুকনো বীজ নেবে, যদি বেশি পরিমাণ যদি হয় তাহলে হাতের মধ্যে গ্লাভস পরে ওইটা একটা হাত দিয়েই রাসায়নিক যেগুলো আছে সেটা ট্রাইকোডার্মা হতে পারে, জৈব ট্রাইকোডার্মা ভিরিডি হতে পারে, হার্জিনিয়াম হতে পারে, ফ্লোরিসেন্স হতে পারে যেটা হচ্ছে সিউডোমোনাস ফ্লোরিসেন্স। তাছাড়া যে রাসায়নিক কীটনাশক যেগুলো আমরা বলবো সেগুলো অবশ্যই ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে বীজতলাতে হলো, এটা শুকনোর জন্য, শুকনো যদি কেউ পদ্ধতিতে বীজ শোধন করে। আরেকটা হচ্ছে একটু ভিজে পদ্ধতিতে বীজ শোধন, সেই ক্ষেত্রে জলের মধ্যে যে পরিমাণ মাত্রা আছে রাসায়নিক কীটনাশকের, যেটা বাদামি শোষক পোকা বা বিপিএইচ যেটাকে বলি বা শ্যামা পোকা যেটা বলি, সেটার জন্য আমরা ওই যে রাসায়নিক কীটনাশকগুলি বলছিলাম ইমিডাক্লোরপিড বা ইটোপ্যানফ্লক্স বা প্রোফেনোফস, এগুলো নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রাতে প্রতি লিটার জলে, যেমন ইমিডাক্লোরপিডের ক্ষেত্রে হচ্ছে 3 মিলিলিটার 10 লিটার জলে, আবার ইটোপ্যানফ্লক্স হচ্ছে 1 মিলিলিটার 1 লিটার জলে, প্রোফেনোফস 2 মিলিলিটার আমার 1 লিটার জলে। সেটা যতটা বীজ থাকবে তার পরিবারের জলের কতটা লাগবে সেটা বুঝে 3 ঘন্টার মতো কম করে ভিজিয়ে তারপরে শুকিয়ে একটু হালকা করে নিয়ে তারপরে সেটাকে বীজতলায় ফেলবে। এইভাবে আমরা বীজ শোধন করব।
তাছাড়া আরও কিছু কিছু জিনিস আছে, যেমন একই ধরনের রোগ পোকা সব জায়গায় হয় না। আমাদের যেমন জমির বিভিন্ন ধাপ আছে, উঁচু জমি, মাঝারি জমি, নিচু জমি। উঁচু জমিতে একরকমের রোগ পোকা হবে, সেটা আবার নিচু জমিতে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এদের স্পেসিফিক লোকেশন স্পেসিফিক কিছু আছে। সেই রকমভাবে যেই জায়গাতে যেই রকম হবে তার জন্য আমাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। আর সব কিছু হয়ে যাওয়ার পরে বীজ বপন এবং পরিচর্যা, এই দুটো জিনিস যদি করে ঠিকঠাক, আমার তো বীজতলা তৈরি হয়ে গেল, আমি সমস্ত রকমের প্রোটেকশন নিলাম, সব কিছু হলো। তারপরে লাস্ট হচ্ছে মূল যে আমাদের বীজতলা, সেখান থেকে মূল জমিতে রোয়া করা ধানের ক্ষেত্রে। ধানের ক্ষেত্রে এখনকার ধানের কথা যখন বলছেন, আমন ধান তো চাষ এই মুহূর্তে শুরু হয়েছে, সেই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, সে এই মুহূর্তে আমন ধান চাষ চলছে। কিছু কিছু ক্ষেত্রে অনেকের বীজতলা রেডি হয়ে গেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যে বীজতলা অনেকে ফেলছে, কারণ যেহেতু এটা বর্ষা নির্ভর, এই বৃষ্টির মধ্যে ওরা সমস্ত আমন ধানটা চাষ হয়। সেই ক্ষেত্রে আমন ধানের চারার বয়স হবে 21 থেকে 25 দিনের, এটা একদম নির্দিষ্ট। এই সময় যদি চারা যদি মূল জমিতে রোয়া করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফলনটা মোটামুটি ঠিক থাকবে, ভালো থাকবে। যদি কোনো কারণে চারার বয়স বেশি হয়ে যায়, তাহলে আস্তে আস্তে ফলন কমতে থাকবে। যত চারার বয়স বাড়বে তত ফলন কমতে থাকবে, কারণ গাছের একটা নির্দিষ্ট সময় আছে ফলন দেওয়ার। সে যদি বীজতলাতে যদি ওর মানে যৌবনটা যদি কাটিয়ে নেয়, তাহলে স্বাভাবিকভাবে মূল জমিতে তার ফলন কম আসবে, কারণ কেননা সেখানে পাশ কাঠি ঠিকঠাক ছাড়বে না। সেই জায়গাতে যারা এখন যে আমাদের বীজতলা তৈরি করছে, তাদের ক্ষেত্রে বীজটা শোধন করে নিতে পারবে। যারা অলরেডি বীজ ফেলে দিয়েছে, সেই ক্ষেত্রে কি করবে সেটার একটা পদ্ধতি আছে। সেই ক্ষেত্রে বীজ ভাঙার 6 থেকে 7 দিন আগে আমাদের অনেকগুলি দানাদার ওষুধ পাওয়া যায়, যেমন ক্লোরোপাইরিফস, যেটা ডার্সবান, ডারমেট, এই সমস্ত নামে পাওয়া যায়। তারপরে কার্বোফুরন 3G, তাছাড়া কার্টাপ হাইড্রোক্লোরাইড, এরকম অনেক দানাদার ওষুধ আছে, ফিপ্রোনিল। যে কোনো একটা দানা ওষুধ আমরা যদি পরিমাণটা ঠিক রাখি, মোটামুটি এগুলি হচ্ছে 600 থেকে 700 গ্রাম প্রতি শতক জমির জন্য এই দানা ওষুধ, সঙ্গে অল্প পরিমাণে ইউরিয়া সার। যেহেতু গাছের প্রধান খাদ্য হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার, তাহলে আমরা ইউরিয়া সার সম পরিমাণে, যদি 700 গ্রাম যদি কীটনাশকটা দিই, তাহলে 700 থেকে 1 কেজি ইউরিয়া সার যদি আমরা ওইটার সাথে মিশিয়ে বীজতলাটাতে, সেই সময় কোনো রকমের জল থাকবে না, বেশি ছিপছিপে থাকবে। ছিপছিপে থাকলে কি হবে, যে গাছের সঙ্গে যেহেতু আমি এই যে সারটা প্রয়োগ করব, দানা ওষুধটা, তার সঙ্গে অল্প পরিমাণে ইউরিয়া সার মিশিয়ে দিচ্ছি। গাছের যেহেতু প্রধান খাদ্য হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার, সে ওই খাবারটা যখন গাছ টানতে চাবে, তখনই সঙ্গে সঙ্গে এই দানা ওষুধটা ওর শরীরের মধ্যে ঢুকবে। তারপরে শরীরের মধ্যে একটা বিষক্রিয়া হয়ে গেল। এই সময়টাতে যারা বীজ ফেলে দিয়েছে, বীজতলা ভাঙার 6-7 দিন আগে এই যে টোটকাটা, যে দানা ওষুধের প্রয়োগ করা সঙ্গে ইউরিয়া সারের সাথে, তাহলে সেই ক্ষেত্রে যে সমস্ত কৃষক বন্ধুরা চারা ভাঙবেন, সেই ওষুধটা প্রয়োগ করলে সেই যে মূল জমিতে যখন রোয়া করবে, সেই সমস্ত জমিতে 30 থেকে 35 দিন পর্যন্ত কোনো রকমের মাজরা পোকা একটা আমাদের বিরাট ক্ষতি করছে এখন। হ্যাঁ, সেই ক্ষেত্রে মাজরা পোকার আক্রমণটা কোনোভাবেই হবে না। যদি হয়, সেটা অর্থনৈতিক চরমসীমার নিচেই থাকবে, যেটাকে আমরা ETL বলি। হ্যাঁ, ওইটার নিচেই থাকবে, তাতে খুব বেশি ক্ষতি হবে না। যদি মনে হয় পরবর্তী সময়ে যদি ওষুধ দেওয়ার দরকার, তখন 40 থেকে 45 দিনের মাথায় আরেকবার মূল জমিতে এই মাজরা পোকার জন্য ওষুধ প্রয়োগ করতে হবে। এটা করতে গেলে খরচ পড়বে খুবই কম, প্রায় 10 থেকে 15 টাকা খরচা হয় 1 শতক জমির জন্য। সেই জায়গাতে যদি না করে, তাহলে মূল জমি থেকে কিন্তু অনেক টাকা খরচা হবে। আমরা যেহেতু এখন বলি যে খুব কম খরচে, লো কস্ট বা নো কস্ট এই পদ্ধতিতে চাষ করার জন্য, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খরচটা পরবর্তী সময় অনেক বেড়ে যাবে। তো আপনি যেটা বলছিলেন যে পোকার কথা, তো এই আমন ধানের বীজতলাতে কি ধরনের পোকার আক্রমণ হতে পারে? আমন ধানের বীজতলাতে অনেকগুলি, ধান জমিতে অনেকগুলি বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়। বিশেষ করে কীটশত্রুর ক্ষেত্রে আমরা দেখেছি একদম ছোট অবস্থায় একটা পোকা হয়, সেটা হচ্ছে লক্ষ্মী পোকা বলি, কালো রঙের রাইস হিসপা, এইটা একটা হয়। তাছাড়া যখন আমাদের চারাটা একটু বড় হয়, 12-13 দিন বা 15 দিনের মতো হয়, সেই সময় দেখবেন যে কৃষক বন্ধুদের একটা আতঙ্কের বিষয় হয়ে যায় যে গাছের ডগা শুকিয়ে যাচ্ছে। ডগাটা শুকিয়ে যায়, আস্তে আস্তে নিচের দিকে, উপর থেকে শুকাতে শুকাতে নিচের দিকে চলে আসে। সেই সময় একটা আক্রমণ হয়, সেটা হচ্ছে থ্রিপস বা চিরুনি পোকা। সেটা আমরা কিভাবে বুঝবো চিরুনি পোকার আক্রমণ হয়েছে?
যদি ডগাটা শুকিয়ে যায় সেই সময় এটা আস্তে আস্তে যখন নিচের দিকে নেমে যাবে, তখন আমরা মাঠে গিয়ে যদি দেখি, আমরা সবসময় বলি যে সমস্ত, এই জন্য প্রথমেই বলেছিলাম যে বীজতলাটা হবে বাড়ির কাছাকাছি, যাতে কৃষক বন্ধু তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে সব কিছু দেখতে পায়, যাওয়া আসার পথে দেখলো। তো যদি দেখে যে এরকম অবস্থা, তখন একটা, আমরা যেহেতু এখন বর্ষার সময় আমরা সবসময় ছাতা ব্যবহার করি, তখন একটা ছাতা দিয়ে কালো ছাতাটা খুলে নিয়ে যদি বীজতলার উপরে যদি এটা যদি টানে, যেমন লাইট ইয়ের ক্ষেত্রে যেমন পোকা ধরার জন্য যে সমস্ত আমরা ম্যাশ তৈরি করি সেগুলি দিয়ে যেরকম করি, সেরকমভাবে উপর থেকে যদি আমরা ছাতাটা খুলে টেনে নিয়ে আসি 2-3 বার এদিক ওদিক করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় এই চিরুনি পোকাগুলি খুব ছোট কিন্তু খুব ফাস্ট মুভ করে, অরেঞ্জ কালার হয়, কালো ছাতার মধ্যে এটা বোঝা যায়। যদি দেখি এরকম হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই যে 7 দিন আগে যে দানা ওষুধ সেটা দিলেও কাজ হবে, আর নতুবা অন্য আরও অনেকগুলো যেমন ইন্ডক্সিকার আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ইন্ডক্সিকার ব্যবহার করতে পারি, বা প্রোফেনোভাস ব্যবহার করলে এটা কমে যাবে। এছাড়া পরবর্তী সময়ে আস্তে আস্তে এই 15 থেকে 16 দিনের মাথায় অনেক সময় দেখা যায় যে মাজরা পোকার একটা আক্রমণ হয় বীজতলাতে। বীজতলাতে যে মাজরা পোকার আক্রমণ হয় সেটা অনেক কৃষক বন্ধু ধারণার মধ্যেও থাকে না। ওরা সাধারণত জানে মূল জমিতে সাদা শীষ মানে মাজরা পোকা, আর নতুবা 21 থেকে 25 দিনের মাথায় একবার মাজরা। কিন্তু আমাদের বীজতলাতে যদি হয়, আমাদের যে চারাটা আছে, যে পাশকাঠি তখন তো ছাড়ে না, একটাই থাকে, সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আমরা যদি মাথাটা ধরে যদি টানি, তাহলে অনায়াসে ওরা উঠে আসে। তখনই বুঝতে পারি যে নিচের দিকটা একটু পোকায় যে কেটেছে, ওদের লেদাগুলো, সেটা বোঝা যায়। তখন কিন্তু সেটা বোঝা যাবে এই আমাদের এই মাজরা পোকার জন্য হয়েছে। তখনই আমরা বললাম এই জন্য 6 থেকে 7 দিনের মাথায় দানা ওষুধ দিতে হবে, না দিলে কিন্তু পরবর্তী মূল জমিতে কিন্তু এই মাজরা পোকার আক্রমণ আরও বেশি হবে। তাহলে এভাবেই যদি আমরা বীজতলার পরিচর্যা করি, একটা সুস্থ সবল নিরোগ চারা আমরা তৈরি করতে পারবো অবশ্যই, এবং সেই চারা থেকে আমরা সব থেকে বেশি ফসল পাবো এবং উৎপাদনটা অনেকটা বেশি হবে, অনেকটা বেশি। আমি তো প্রথমেই বলছি প্রায় 20% বেশি হবে, এবং কৃষক বন্ধুরা অনেক বেশি লাভবান হবে। তাহলে বীজতলার পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ এটা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আজকের পর্বের বিষয় ছিল উন্নত ও আধুনিক প্রযুক্তিতে বীজতলার পরিচর্যা। এই বিষয়ে এতক্ষণ আলোচনা করলেন ডক্টর কিঙ্কর সাহা, রাজ্য কীটতত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে
পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 megahertz community radio Jadavpur University